আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি সবাই তোমরা ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা রয়েছে তাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা বর্ণালীমিতি পত্রটি বই থেকে এবং হ্যান্ডনোট থেকে পড়ার চেষ্টা করব। ইতিমধ্যেই হ্যান্ডনোটের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করি সেই লেকচারগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে থেকে আমরা মোটামুটি বই এবং সহায়ক বই বিশেষ করে প্রতিটি অধ্যায়ের যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যেগুলো হয়তো হ্যান্ড নোটে করা হয়নি অথবা পরবর্তীতে এসেছে বিভিন্ন সালে আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা ধারাবাহিকভাবে করে যাব। তো বেশিরভাগই দেখা যাবে আমরা হ্যান্ড নোটে এটা কভার করে ফেলেছি, তবু যদি এর মধ্যে কিছু বাকি থেকে থাকে সেগুলো আশা করি এর মধ্যে দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। তো অধ্যায় 1 থেকে আমরা শুরু করছি, তড়িৎচুম্বকীয় বিকিরণ। এটি মূলত কবির পাবলিকেশনের একটি সহায়ক বই, রেনেসা, এটারই একটি সংস্করণ নিয়ে আমরা প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছি। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে প্রথম দিকে রয়েছে কেবল একদম বেসিক কিছু প্যারামিটার, সংজ্ঞা টঙ্গা, এগুলো যেগুলো আমরা চ্যাপ্টারের ভিতরে মূলত পড়ব বা পড়েছি সেগুলোরই বিশেষ বিশেষ সংজ্ঞা রয়েছে। তারপরে রয়েছে ধরো এখানে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে আমরা কি বুঝি, 19 সালে এসেছে। তার বৈশিষ্ট্যগুলো আলোচনা, এগুলো আমাদের এর মধ্যেই পড়া হয়েছে। তড়িৎচুম্বকীয় যে সংজ্ঞা বিকিরণের এবং এর বৈশিষ্ট্য, এটি আমরা জানি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের প্রভাবের সমন্বয়ে গঠিত। এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে, আলোর বেগে চলে। তারপর এটা দ্বারা মূল যে শক্তি সেটি বের করা যায়, সেটা দ্বারা ফ্রিকোয়েন্সি বের করা যায়। এগুলো বেসিক কথাবার্তা এখানে রয়েছে। এরপর রয়েছে রাসায়নিক বর্ণালীমিতি, এটির শ্রেণী বিভাগ। এটি 18 সালে এসছে। দেখো, বিভিন্ন টাইপের রাসায়নিক বর্ণালীমিতি রয়েছে, যেমন পারমাণবিক বর্ণালী হয় পরমাণুর উপরে গবেষণার কারণে। পরমাণু থেকে আমরা পাই পরমাণুর ইলেকট্রনীয় বর্ণালী এবং সেটিকে বিশ্লেষণ করলে তার বর্ণালী সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এবং সেই পরমাণু সম্পর্কে ধারণা পেতে পারি। এরপর হচ্ছে আণবিক বর্ণালী। আমরা মূলত এই বইয়ের মধ্যে আণবিক বর্ণালী পড়ছি। আণবিক বর্ণালী একটি অণুর উপরে ক্রিয়া করা হয় এবং অণুর উপরে ক্রিয়া করলে তার মধ্যে যে যে ধরনের বর্ণালী পাওয়া যেতে পারে সেটি হচ্ছে আবর্তন কম্পন, ইলেকট্রনীয় রমণ এবং হাইড্রোজেন এনএমআর বা এনএমআর, ইএসআর ভর এবং মসফর প্রণালী। এগুলো প্রত্যেকটা আমরা এক একটা চ্যাপ্টারে আলোচনা করেছি, তাই না? তো বর্ণালী কীভাবে উৎপন্ন হয় সেটা আমাদের জানা আছে। বর্ণালী হয় নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যখন শক্তির শোষণ হয় এবং তার ধাপান্তর ঘটে, উচ্চ স্তরে গিয়ে সে শোষিত শক্তিটুকু ছেড়ে দিয়ে আবার নিচের স্তরে ফিরে আসে। ফিরে আসার কারণে দুই স্তরের শক্তির পার্থক্য সমান একটি তরঙ্গ সংখ্যা পাওয়া যায় এবং সেটিতে আমরা বর্ণালী পেতে পারি। তো দুই ধরনের বর্ণালী হয়, শোষণের কারণে অর্থাৎ ইলেকট্রন শক্তি শোষণ করলে পরে কোনো পদার্থ তার নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যায়, তাহলে শোষণ বর্ণালী পায় এবং সেটি যদি বিকিরণ করে আবার নিম্ন স্তরে ফিরে আসে তাহলে তাকে আমরা বলি বিকিরণ বর্ণালী। ঠিক আছে? বর্ণালীর তীব্রতা, তীক্ষ্ণতা, এগুলো আমরা বলেছি। তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি, এটা বেড়ে যায় যদি ধাপান্তর সম্ভাবনাটা বেশি হয়। তীব্রতা, তীক্ষ্ণতা এগুলো নির্ভরশীল কিসের উপরে? ধাপান্তর সম্ভাবনা, মানে এবং পপুলেশন সংখ্যা বেশি হইতে হবে এবং নমুনা পথের দৈর্ঘ্য বা ঘনমাত্রার উপরে ওইটা নির্ভরশীল। ধাপান্তর সম্ভাবনা মানে যখন এনার্জি গ্যাপটা কম থাকবে, এগুলো আমরা আলোচনা করেছি যে E1 এবং এটা ধরো E2, তাহলে এখানে গ্যাপ যত কম হবে তত ধাপান্তরের সম্ভাবনা বেড়ে যাবে। বেড়ে গেলে পরে সেটা দ্বারা যে সংকেত সেটি তীক্ষ্ণ পাওয়া যাবে। এবং আরেকটি হচ্ছে পপুলেশন। নিম্ন স্তরে যদি পপুলেশনের সংখ্যা বেশি থাকে তাহলে তার দ্বারা ধাপান্তর সহজ হয় এবং তার ক্ষেত্রে যে বর্ণালী পাওয়া যাবে সেটি অনেক সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হবে। এই পর্যন্ত মোটামুটি তোমরা দেখবে। এরপরেও যে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র দিয়ে ব্যাখ্যা দিয়েছে এপসিলন সিএল, কেমন? তারপরে এটা দেখতে পারো, তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখপূর্বক তড়িৎচুম্বকীয় বিকিরণের পরিসর বর্ণালীর বিভিন্ন অঞ্চলে। এটা পরীক্ষায় আসছে 17 সালে, 20 সালে। এটা আমি বলেছিলাম তোমাদের পড়ার জন্য যে 7টা অঞ্চল বা 8টা অঞ্চল রয়েছে। এই অঞ্চলগুলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলি আমরা অবশ্যই কোনো নির্দিষ্ট একটা এককে মুখস্থ করব, সেটা কথা বলেছি। বর্ণালীমিতিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতির চেয়ে ভালো কেন? কারণ এটি দ্বারা কি করা যায়? নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণভাবে এবং তাৎপর্যপূর্ণভাবে এটি দ্বারা বিভিন্ন অণুর নিউক্লিয়াসের আবর্তন, কম্পন, এমনকি ইলেকট্রনের যে গতি সেটা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। বিশেষ করে অণুর দৈর্ঘ্য
বন্ধন কোণ, এগুলো যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে সাধারণ কোনো পদ্ধতি দ্বারা এগুলো সম্ভব নয়, তাই বর্ণালীমিতিক পদ্ধতি দ্বারা সম্ভব বলে এটি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা দেখে নিতে পারো, তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। এটা এর বিশ্লেষণ ক্ষমতার মধ্যে কি বুঝি। সিগন্যাল টু নয়েজ, এটা পড়বা শুধুমাত্র কুইজের জন্য, শুধুমাত্র কুইজের জন্য পড়বা সংজ্ঞা। তারপর এগুলো আমরা পড়েছি স্বতন্ত্র মাত্রার ভিত্তিতে পানির অণুদের কম্পন, ডিগ্রি অফ ফ্রিডম, পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এগুলো জাস্ট গতি স্বতন্ত্র মাত্রায় ফার্স্ট ইয়ারে পড়েছি, চ্যাপ্টারের ভিতরেও আমরা পড়েছি, এটাও তোমরা দেখতে পারো। বই থেকে এই চ্যাপ্টারে আর তেমন কিছুই নাই। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। এখানে আচ্ছা, এখন আমরা দেখব আবর্তনীয় বর্ণালী অধ্যায় 2। এখানে দেখো প্রথমেই রয়েছে আবর্তনীয় বর্ণালীর বিভিন্ন সংজ্ঞা বা বেসিক জিনিসগুলো রয়েছে। আবর্তনীয় বর্ণালী কি, তারপরে এটির শর্ত টর্তের সংজ্ঞার মধ্যেই চলে আসছে, আমরা সংজ্ঞার মধ্যে শর্ত পড়ে ফেলেছি। তারপর এটাকে মাইক্রোওয়েভ বর্ণালী কেন বলা হয়, কারণ এটি মাইক্রোওয়েভ অঞ্চলের বিকিরণকে শোষণ করে। এই কারণে আবর্তন বর্ণালী কীভাবে সৃষ্টি হয় আমরা জানি। আবর্তনশীল অণু ডাইপোল মোমেন্টের দিক পরিবর্তন এবং মাইক্রোওয়েভ বিকিরণের বৈদ্যুতিক ক্ষেত্রে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি যদি সাদৃশ্যপূর্ণ হয় বা ম্যাচিং হয়, তাহলে তাদের মধ্যে ইন্টারাকশন হয় এবং সেক্ষেত্রে শক্তির ধাপান্তর হয় এবং শোষিত শক্তি আবর্তন বর্ণালী সৃষ্টি করে। এগুলো আমরা চ্যাপ্টারের ভিতরেই পাবো। নির্বাচন সূত্র, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আবর্তনীয় বর্ণালী বলতে কি বুঝি এবং আবর্তন বর্ণালীর দেওয়ার শর্ত কি। আমরা সংজ্ঞা পড়েছি যে স্থায়ী ডাইপোল মোমেন্টধারী ও গ্যাসীয় অণু মাইক্রোওয়েভ অঞ্চলের রেডিয়েশন যখন শোষণ করে, তখন অণুটি কোনো নির্দিষ্ট আবর্তনীয় শক্তি স্তরতে পরবর্তী উচ্চতর আবর্তনীয় স্তরে উন্নীত হয়। তো যখন শোষিত রেডিয়েশনের শক্তিমাত্রা শেষ হয়ে যায়, তখন অণুটি আবার নিম্নতর আবর্তনীয় স্তরে অবনমিত হয় বা নেমে আসে। তখন প্রথমে শোষণ ও পরে অবনমনের ফলে যে বর্ণালী পাওয়া যায় তাকে আমরা বলি আবর্তনীয় বর্ণালী। এটি দেখতে এরকম হয় এবং এটির সাথে মাইক্রোওয়েভ অঞ্চলের যে এনার্জি সেটি ম্যাচিং করে বলে এটি মাইক্রোওয়েভ অঞ্চলের মতো মাইক্রোওয়েভ অঞ্চল থেকে শক্তি শোষণ করে এবং এই ধরনের বর্ণালী প্রদর্শন করে। শর্তটা আমরা জানি, স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে, নিম্নচাপে গ্যাসীয় থাকতে এবং কোয়ান্টাম মেকানিক্সের যে সিলেকশন রুল সেটিকে মানতে হয়। ঠিক আছে, তারপরে কারের মধ্যে আবর্তন বর্ণালী দেবে যে শর্ত, এই শর্তগুলি যারা মানবে তারাই এই ধরনের আবর্তন বর্ণালী দিবে। এগুলোর মধ্যে দেখো কোনটির স্থায়ী ডাইপোল মোমেন্ট আছে, নিম্নচাপে গ্যাসীয় অবস্থায় আছে এবং ডেল জে প্লাস মাইনাস 1, এই শর্তটা ফিল আপ করে তারাই দেয়। তাই এটা বোঝাই যাচ্ছে যে এটা সক্রিয় কারণ এটাতে স্থায়ী ডাইপোল মোমেন্ট আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, কিন্তু এটাতে স্থায়ী ডাইপোল মোমেন্ট নাই, এটাতে নাই, কোনটাতেই নাই, তাই এরা নিষ্ক্রিয়। ঠিক আছে, এটাও পারা যাবে একইভাবে, কোনটি আবর্তনের বর্ণ সক্রিয় এবং নিষ্ক্রিয়, এটাও পারা যাবে একই নিয়মের মধ্যে। আবর্তনের বর্ণালীতে নির্বাচন সূত্র বা সিলেকশন রুলের কথা আমরা একটু আগে বলেছি, ডেল্টা জে প্লাস মাইনাস 1, অর্থাৎ একটি মাত্র স্তর সে ধাপান্তরিত হইতে পারবে এবং নেমে আসতে পারবে এবং সে নির্দিষ্ট একটা নিম্নচাপে গ্যাসীয় অবস্থায় থাকবে এবং স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এটা হচ্ছে সিলেকশন রুলের নিয়ম, অর্থাৎ যে কোনো একটা ধাপ সে ধাপান্তরিত হইতে পারছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এমন হয়নি যে দুইটা ধাপ একবার সে ধাপান্তরিত হয়ে গেছে অথবা নিচে নেমে আসছে, এমন হয় নাই। কেমন, এটা পড়বা আবর্তনের বর্ণালী দেওয়া শর্ত। আমি বলেছিলাম যে একটি স্থায়ী ডাইপোল মোমেন্টধারী অণু যদি হয় তার দুইটা প্রান্ত থাকে, একটা প্লাস একটা মাইনাস। তো এটা যখন আবর্তিত হয় তখন প্লাস প্রান্তগুলো জাস্ট এরকম কানেকশন একই বরাবর যায়, আবার মাইনাস প্রান্তগুলো দেখা যায় যে ঠিক একই বরাবর তারা কানেকশনে যায়। তো এরকম হলে পরে একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয় এবং একটি হোল তৈরি হয় এবং এই হোলের কারণেই মূলত আমরা বলি যে এরা যখন নিম্নচাপ থাকে তখন তারা খুব সুন্দরভাবে আবর্তন করতে পারে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় যদি থাকে। সেজন্য বলে যে এই জন্য অণুকে কী করতে হয়, নিম্নচাপে গ্যাসীয় অবস্থায় থাকতে। এই অংশটুকু তোমরা একটু ভালো করে পড়বে, এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসে যে এরা কেন গ্যাসীয় অবস্থায় থাকতে হয়, আবর্তনীয় বর্ণালী পেতে গেলে কেন তাদেরকে গ্যাসীয় অবস্থায় থাকতে, এখানে উত্তরটুকু দেওয়া আছে। হ্যাঁ, তারপরে প্রশ্ন রয়েছে আবর্তনীয় দ্বিপারমাণবিক অণুর সাথে মাইক্রোওয়েভ রেডিয়েশন আন্তঃক্রিয়ার কৌশল। এটি এবং এই উপরের প্রশ্নটি, এই দুইটা মিক্সড করে অনেক সময় কিন্তু একটা প্রশ্ন হয়। হ্যাঁ, এইটা একই প্রশ্ন। দেখি এই সেল অণুর আবর্তনীয় বর্ণালী সৃষ্টির কৌশল, এখানে আবর্তনীয় বর্ণালীর শর্তে এখানে কৌশলে কিছু উল্লেখ করা আছে। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর সমকোণে থাকে, ইএমআর তৈরি হয়। তারপর একটি পোলার অণু দুইটা প্রান্ত থাকে, এবি একটি ডাইপোল মোমেন্ট বিশিষ্ট দ্বিপারমাণবিক অণু, যে প্রান্ত ধনাত্মক একটা প্রান্ত হচ্ছে ঋণাত্মক। তারপরে তার বৈদ্যুতিক ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের দিক প্রকাশ করার জন্য দুইটা
প্রান্তকে ধরে নেওয়া হয়, দেখো এটা ঠিক এইভাবে অগ্রসর হয়েছে আর এটা এইভাবে অগ্রসর হয়েছে। তো দুইটাকে যদি আমি একই সাথে ফেলি তাহলে অবশ্যই এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মতো কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে তার কৌশল। তারপরে এই প্রশ্নটা আমরা পড়েছি জড়তার মোমেন্টের ভিত্তিতে অনুসমূহ শ্রেণী বিভাগ, যে IA, IB, IC এই তিনটার মধ্যে যে প্রতিসমূহ সমরেখিক এবং বর্তুলাকার লাটিমন এই 4টা টাইপের অণু দেখা যায়, সবগুলো আমরা পড়েছি। তোমরা এটা হ্যান্ডআউট থেকেও পড়তে পারো, খুব সুন্দর উদাহরণ সহ দেওয়া আছে, ওইটা আমার মনে সহজ হবে। ঠিক আছে, তারপরে নমনীয় আবর্তক কি, এটা অপশনাল, চাইলে পড়তে পারে, না পড়লে আমার মনে কোনো সমস্যা নেই, আসার কোনো চান্স নাই। তারপরে এইটা আমরা নোট থেকে পড়ব, একটি দ্বিপরমাণুর কোনো জড়তার মোমেন্টের জন্য এটা আসেনি কখনো, এটা বাদ দাও। যে I ইকুয়াল টু মিউ আর স্কয়ার, যেটা এটা আসেনি কখনো, চাইলে পড়তে পারে যে I ইকুয়াল টু মিউ আর স্কয়ার, এটা প্রমাণ করে, এটা দরকার নেই। এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নোট থেকে পড়বা। একটি দৃঢ় বা অনমনীয় দ্বিপরমাণুর কোনো ঘূর্ণন শক্তির সমীকরণ, এটা হুবহু নোট থেকে পড়বা, একদম অ্যাজ ইট ইজ। এটা এই স্টাইলেই নোট থেকে, এই স্টাইলে এখানে লেখা হয়েছে, ওইটা নোট থেকে পড়বা হুবহু। এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করেছি, এটা নোট থেকে হুবহু পড়বা। একটি অনমনীয় দ্বিপরমাণুর কোনো আবর্তনীয় শক্তির সমীকরণ লেখো এবং এটি সমীকরণের প্রতিটি পদের অর্থ লেখো। তার মানে একটা অনমনীয় বা রিজিড সমীকরণ হচ্ছে এটা, এবং প্রত্যেকটা পদের সংজ্ঞা লিখতে বলছে। হোয়াট ইজ আই, যে আই আছে, আই হচ্ছে মিউ আর স্কয়ার, যেটা আমরা বলি জড়তার ভ্রামক, যে হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, প্রত্যেকটা পদের এখানে ব্যাখ্যা দিয়েছে। এটা 21 সালে আসছে প্রশ্নটা, দেখতে পারো। তারপর একটি ঘূর্ণায়মান দ্বিপরমাণবিক অণুর ধারাবাহিক দুটি আবর্তন রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটি ধ্রুব রাশি, এটা আমরা নোট থেকে পড়বো। এটা হচ্ছে 2b। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বছরের জন্য আসার 100% চান্স আছে আমার মনে হয় এই বছর, সুতরাং এটা ভালো করে পড়বা, এটা নোট থেকে পড়বা, খুব সুন্দরভাবে নোটে লেখা আছে। এবং এটাও নোট থেকে পড়বা। পরপর দুইটা প্রশ্ন আছে, যে কোয়ান্টাইজড, আমরা পরপর যে পার্থক্যগুলি বের করে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি এদের পার্থক্য হয় কিন্তু 2b, পার্থক্য 2b, আর এটা কিন্তু পার্থক্য না। যেমন এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা 2b, আর এটা হচ্ছে শক্তির পার্থক্য 2b হারে বাড়ছে, সেটা দুইটা আলাদা প্রশ্ন কিন্তু। তারপরে এখানে রয়েছে দ্বিপরমাণবিক অণুর দৈর্ঘ্য 2bj+1, এই সমীকরণটি প্রতিপাদন করে, এটি 18 সালে আসছে। এটি খুবই সিম্পল একটি ইকুয়েশন। দেখো 2bj+1 মানে হচ্ছে, আমরা তো এই সমীকরণটাকে এস্টাবলিশ করেছি। তারপরে বলছে যে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা 0, 1, 2, 3, যার নিম্ন স্তর হচ্ছে জে, আর তার উচ্চ স্তর হচ্ছে j+1। তাই আমরা কি করবো, এই সমীকরণটিতে একবার জে বসাবো, যেটা বসানো আছে এটা, আর j+1 হচ্ছে তার উচ্চতর শক্তি স্তর, তাহলে j+1 বসাবো, আমরা পাবো 3 নং সমীকরণ। তারপরে আমরা কি করব, যে 2bj+1 যেহেতু, তার একটা থেকে একটা বিয়োগ করবো, একই নিয়মে। এই নিয়মটা আমরা শীট যখন সলভ করেছি ওখানে আমরা করেছি। পার্থক্য করবা, পার্থক্য করলে হিসাব টিসাব করার পরে দেখবা এই টাইপের আসছে 2bj+1, এটা করবে, খুবই সোজা। এটা 18তে আসছে, চাইলে পড়তে পারো। এরপরে হচ্ছে শক্তি স্তরের নকশা আঁকতে বলছে, এইটার জন্য bj+1 যেহেতু ই বার, সুতরাং এই ই বার, এই যে একটা ই এর জন্য, তারপরে এই উপরেরটা মাইনাস নিচেরটা, তার মানে উচ্চ স্তর মাইনাস নিম্ন স্তরের শক্তি 2b - 0, 6b, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই হারে বাড়তেছে। দেখো 2b 4b, তারপরটা হবে 6b। হ্যাঁ, এইভাবে যে 2b 4b 6b, এটা অনুযায়ী তার এটা আসছে, এটা দেখাইতে বলছে। নকশা চিত্র অঙ্কন করে, এটা শীটের মধ্যেই আছে, সুন্দর করে ওখান থেকে নিয়ে দিতে পারবা। বন্ধন দৈর্ঘ্য বের করা যায়, এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা শীটে দেওয়া আছে, এটাও শীট থেকে পড়তে পারো। আর এর মান কিভাবে বের করবা, হ্যাঁ, এখান থেকে বের করা যাবে। তারপরে এখানে আছে আমাদের, এটা পড়েছি আমরা, অনমনীয় দ্বিপরমাণবিক অণুর জন্য আবর্তন শক্তির সমীকরণ, এটা নোট থেকে পড়বা, এটা লিখে দিলাম, শীট বা নোট যাই বলি, ওখান থেকে পড়বা। তারপরে এই চ্যাপ্টারে আছে আমাদের, এইটা দেখতে পারো, আইসোটোপের প্রভাব, এটা 21 সালে আসছে, 17 সালে আসছে। দ্বিপারমাণবিক অণুর আবর্তন বর্ণনাতে আইসোটোপ প্রতিস্থাপন প্রভাব। আইসোটোপ প্রতিস্থাপন প্রভাব, আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যাদের ভর ভিন্ন, প্রোটন সংখ্যা একই, ভর ভিন্ন, প্রোটন সংখ্যা এক, যেমন হাইড্রোজেন ক্লোরাইড এবং ডিউটেরিয়াম ক্লোরাইড, এই দুইটাই তো গ্যাস, তাহলে এখানে হাইড্রোজেন আর ডিউটেরিয়াম হচ্ছে পরস্পরের আইসোটোপ, এবং এই হাইড্রোজেন হচ্ছে তো ডিউটেরিয়াম ভারী, তাই না? এই ভারী হওয়ার কারণে সেটি কিভাবে এই যে এখানে প্রভাব বিস্তার করেছে সেটাই আমরা এখানে দেখব। দেখো এই যে
এখানে সমীকরণ যে আমরা এটা নোট থেকে পড়বা, ঠিক আছে? এটা নোটে খুব সহজভাবে লেখা আছে, খুবই সহজ করে লেখা আছে HCl এবং DCl দিয়ে। তো এখানে যেহেতু আমরা সম্পর্ক দেখতেছি I ইকুয়াল টু মিউ আর স্কোয়ার, এবং দুইটার ক্ষেত্রে এখানে যে এম প্রাইম এবং এম হতে ভারী বি বার ইজ গ্রেটার দেন বি বার প্রাইম, তার মানে একটা আরেকটা যদি ওই সমীকরণ অনুযায়ী উল্টা হয়, I ইকুয়াল টু এম আর স্কোয়ার হয় এবং I কিন্তু নিচে, হ্যাঁ, তাহলে যে এম যেটা সেটা কিন্তু ভিন্ন হবে দুইটার, বা রিডিউস মাস যেটা মিউ সেটা কিন্তু ভিন্ন হবে। তাহলে দেখো এই জন্য এটা কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক, তাই এটা কিন্তু উল্টা হয়ে গেছে, যে বি বার উপরে বি প্রাইম বার নিচে, আর এখানে মিউ প্রাইম বার উপরে মিউ বার নিচে। এটা শীট থেকে পড়বা, এটা খুবই এখান থেকেও বোঝা যায় যে ওজন নির্ণয় করা যায়, এই দুটার মান জানলে আমি দুটার পার্থক্য থেকে বের করতে পারবো, এটা অথবা শীট থেকে পড়বা। তারপরে আছে এখানে যে এটা দিয়েই অন্য একটা ব্যাখ্যা করা যায়, আবর্তনের বর্ণালীতে আবর্তকের মাইক্রো বর্ণালীতে লাইন সমূহ ধীরে ধীরে ছোট হয়ে আসে কেন? এটা শীটে আছে, এটা কখন আসেনি যদিও, তবুও চাইলেও পড়তে পারে। আর এর সাথে এখানে সম্পর্ক বলা আছে যে যদি এনার্জি বৃদ্ধি পায় তাহলে আবর্তনের শক্তি বৃদ্ধি পায়, আর অনুর ঘূর্ণনও কি হয়, বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পেলে কেন্দ্র বিমুখী বলের মান বৃদ্ধি পায়, আর কারণে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং ডেল্টা নিউ বারের মান কি হয়, হ্রাস পায়। যেহেতু এই অনুযায়ী হাইয়ার ফ্রিকোয়েন্সিতে ডেল্টা নিউ বারের মান হ্রাস পেতে থাকে, তাই আমরা বলতে পারি যে মাইক্রোওয়েভ বর্ণালীতে লাইনসমূহ ধীরে ধীরে ছোট হয়ে আসে, মানে কাছাকাছি চলে আসে। তখন এই যে নিউ বারের মানটা ধীরে ধীরে কি হয়, কমতে থাকে কমতে থাকে। তার মানে কি এই মানটা যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে না, দেখছে এগুলো ক্লোজ হয়ে আসছে। এইগুলোতে যেমন গ্যাপ ছিল এইগুলোতে কিন্তু ততটা গ্যাপ নাই, তাই বলা হচ্ছে ক্রমে ছোট হয়ে আসে। এই যে এটা কথা বলেছি হাইড্রোক্লোরিক এবং ডিটিয়াম ক্লোরাইডের মাইক্রোওয়েভ বর্ণালীতে কেমন হবে, তো এখানে মিউ দিয়ে ব্যাখ্যা দিয়েছি, এখানেও মিউ অফ HCl মিউ অফ DCl, এটা আমি একটু আগে বলেছি। দুইটার কিন্তু এইটা হচ্ছে গিয়ে তোমার কম ভারী, এটা হচ্ছে বেশি ভারী, এবং তাই বেশি ভারী হওয়ার কারণে তাদের মধ্যে স্পেসিংটা বেশি হবে। এই যে স্পেসিংটা বেশি, দূরত্বটা বেশি, এবং এই দূরত্বটা কম। তবে এই দূরত্বটা কিন্তু উভয়ের ক্ষেত্রে টুবিই হবে, কারণ এইটার জন্য এই টুবি ফিক্সড এবং এটার জন্য এই টুবি ফিক্সড। HCl ও SBR এর মধ্যে মাইক্রোওয়েভ বর্ণালী কেমন হবে? মাইক্রোওয়েভ বর্ণালীর জন্য আমাদের এখানে নিয়ে আসতে হবে একই রকমের যে মিউকে নিয়ে আসতে হবে দুইটার জন্য, HCl এবং SBR এর জন্য আমাদেরকে এখানে কার সম্পর্ক নিয়ে আসতে হবে, মিউ, যে ভর বিষয়টাকে নিয়ে আসতে হবে। তা আমরা জানি যার ভর বেশি তার লাইন স্পেসিংটা কম হবে, তাহলে এখানে ভর বেশি কার, এই যে SBR এর ভর বেশি, তাই এটা লাইন স্পেসিংটা কম হয়েছে, কেমন? এর জন্য HCl এরটা স্পেসিংটা বেশি হয়েছে, SBR এরটা কম হয়েছে, এটা পড়া যাবে, এটা দরকার নাই। এটা চাইলে পড়তে পারে, 19 সালে আসছে, এটা নোট থেকে পড়েছি আমরা। আবর্তন বর্ণালীতে যে এর মান বৃদ্ধির সাথে সাথে এটা আমি লিখে দিলাম শীট, এখানে হুবহু মোটামুটি শীটে সুন্দর করে লেখা আছে, এর চেয়ে অনেক গুছিয়ে সুন্দর করে লেখা আছে, মান সহ তোমরা ওইটা দেওয়ার চেষ্টা করবা। তারপরে আছে আবর্তনের বর্ণালী রেখার আপেক্ষিক তীব্রতা, এটা দুইটা জিনিসের উপর নির্ভর করে আমরা বলছিলাম, এই যে একটা আছে পপুলেশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিসিটি, যে বহুত্ব, এটা হবে মাল্টিপ্লিসিটি, এটা নোট থেকে পড়বা, এটা লিখে দিলাম শীট। ঠিক আবর্তন বর্ণালীতে কৌশল, এটা উপরে আমরা পড়েছি, না পড়লেও চলবে। স্টার্ক প্রভাব দরকার নাই, যারা ভালো করতে চাও, বেশি ভালো করতে চাও, তারা চাইলে এটা পড়তে পারো। স্টার্ক প্রভাব তেমন একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না, যদি 19 সালে একবার আসছে, যারা পড়বে এটা নিয়ে পড়ে নিতে পারে। এখানে হচ্ছে মূলত ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করা হয় তখন এই তার সমশক্তি সম্পূর্ণ স্তরগুলো একাধিক ভাগে বিভক্ত হয়ে যায়, এইটাকেই বলে আমরা স্টার্ক প্রভাব। তো এখানে আবর্তনীয় শক্তি স্তরের ক্ষেত্রে যে আর 2J+1 এগুলোর উপরে বিভাজিত হয়, তাই স্থানচ্যুতিটাও ওইরকম হয়। তো এখানে দেখো বৈদ্যুতিক ক্ষেত্র নাই, তাই এরকম, আর যখন আসে তখন এটা দেখো বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। তারপরে এইটাকে মূলত আমরা স্টার্ক প্রভাব বলবো। যারা পড়তে চাও এটা তারা পড়তে পারে। আর কি আছে এই চ্যাপ্টারে? খুব বেশি কিছু নেই, অঙ্কটা করবো, এটা 20 সালে আসছে, এটা খুব সিম্পল সূত্র দিয়ে অঙ্কটা করা হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে যে নির্দিষ্ট একটা তাপমাত্রায় কার্বন মনোক্সাইড অণুর আবর্তন বর্ণালীতে যে এর মান 0 থেকে 1 রেখার তুলনায় যে এর মান 3 থেকে 4 এই রেখাটা বেশি তীব্র। তার মানে 0 থেকে 1 গেলে যতটুকু তীব্র হয় তার চেয়ে বেশি তীব্র হয় কোথায়, 3 থেকে 4 গেলে। এটা কারণ কি? এই মানগুলি আমাদের জানা, ধ্রুবক মান, এই মানটা কিন্তু ধ্রুবক, অথবা দেয়া থাকবে তোমাদের কোশ্চেনে, দেয়া থাকবে, অথবা একটু মুখস্থ রাখবা যেহেতু মানটা ধ্রুবক।
তো এখানে দেখো দুইটা 0 থেকে 1 এর জন্য একটা মান বের করেছে, 0 থেকে 1 এর জন্য মান বের করে এখানে জাস্ট সবগুলোর মান বসিয়েছে। মান বসানোর পরে n1 বাই n0.9 সামথিং আসছে। তো এই রেখার তীব্রতা আমরা জানি 2j প্লাস আর, এবং এই যে এইটার অনুপাত এই দুটো গুণফলের উপরে নির্ভর করে এই দুটার মান আমরা বসিয়েছি, বসানোর পরে মান পেয়েছি এত। ঠিক আছে, 2.85। একবার অঙ্ক আসছে, অঙ্ক সাধারণত আসে না। এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার থেকে আমাদের বই থেকে বা কোশ্চেন টু অ্যান্সার যদি পড়তে চাই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এর মধ্যে আমি যেগুলো দাগিয়েছি জাস্ট এগুলোই পড়বা, এর বেশি তেমন একটা প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। চলো আমরা চ্যাপ্টার 3-তে চলে যাই। চ্যাপ্টার 3 এর নাম হলো, তো অধ্যায় 3 হচ্ছে কম্পন বা অবলোহিত বর্ণালী। এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা হ্যান্ড নোটে পড়েছি, আমরা দেখি বই থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। কম্পন বা অবলোহিত বর্ণালীর জন্য আমরা জানি তাকে আইআর অঞ্চলের ইএমআরকে অবজার্ভ করতে হয়, আইআর বা ইনফ্রারেড অঞ্চলের ইএমআরকে অবজার্ভ করতে হয়, এবং তার জন্য কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। এটিকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, হারমোনিক এবং অ্যানহারমোনিক। আইআর সক্রিয় শর্ত মোটামুটি ওইটার মতোই, মাইক্রোওয়েভের মতোই। স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হবে, বা এখানে কম্পনকালে পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট সৃষ্টি হলেও আইআর অণুটা সক্রিয় হয়। তো এখানে রৈখিক অরৈখিকের বিষয় আছে, প্রসারণ কম্পন এগুলো আছে। আমরা বড় প্রশ্নের দিকে চলে যাই। কম্পন ও অবলোহিত বর্ণালী বলতে আমরা কি বুঝি, তত্ত্ব আলোচনা করা। এখানে বেসিক কথাগুলি বলা আছে। দেখো, স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হবে বা পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকতে হবে, এটি অবলোহিত অঞ্চলের শক্তিকে শোষণ করতে হবে, তাহলে সে নির্দিষ্ট কম্পন শক্তি হতে পরবর্তী উচ্চতর কম্পন শক্তি স্তরে বা পরবর্তী নিম্নতর কম্পন শক্তি স্তরে অবনমিত হবে। এর ফলে যে বর্ণালী আমরা পাবো সেটি হচ্ছে মূলত কম্পনীয় বর্ণালী। কম্পন বর্ণালীকে অবলোহিত বর্ণালী নামে আমরা চিনে থাকি। তো যেহেতু অবলোহিত বর্ণালী, তাই আণবিক পদার্থের মধ্যে সবসময় তারা কি করতে থাকে, কম্পমান অবস্থায় থাকে। তো অবলোহিত অঞ্চলের শক্তি যখন ওই কম্পনশীল অণুর উপরে প্রয়োগ করা হয়, তখন সেটি নিম্ন কম্পনীয় শক্তি স্তর থেকে উচ্চ কম্পনীয় শক্তি স্তরে ধাপান্তরিত হতে চায়, এবং সেক্ষেত্রে সে ওই শক্তিটাকে কি করে, শোষণ করে। এই শোষিত শক্তি অবলোহিত বর্ণালীর নির্দিষ্ট তরঙ্গ সংখ্যায় কি ব্যান্ডের সৃষ্টি করে, এবং সেই ব্যান্ডের তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1/2πc k বাই মিউ এর রুট। এটিও সমীকরণ হিসেবে আমরা প্রমাণ করেছি। এরপরে এখানে ওই ডিগ্রি অফ ফ্রিডমের বিষয় দিয়ে লেখা আছে। রৈখিক অরৈখিক অণুর জন্য আমরা সবাই জানি এগুলো, যে রৈখিকের জন্য সবসময় হয় 3n-5 এবং অরৈখিকের জন্য হয় কম্পন উপায় হচ্ছে 3n-6। এগুলি ইন ডিটেলস বলেছি, এত লেখার আসলে সময় পাবো না পরীক্ষার সময়। তারপরের প্রশ্নটি হলো আমাদের এই যে কম্পন বর্ণালীতে আইসোটোপের প্রভাব। এই সমীকরণটাকে আমি এস্টাবলিশ করব নোট থেকে, তারপরে এটা দিয়ে আমরা আইসোটোপের প্রভাবকে ব্যাখ্যা করতে পারবো। যেহেতু আইসোটোপ হচ্ছে ভর ভিন্ন হয়, একটির ভর কম হয়, একটির ভর বেশি হয়, তাহলে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ডের জন্য যদি আমরা দুইটা এ এবং বি দুইটা আলাদা কম্পাউন্ডের জন্য এরকম সমীকরণ পাই, সেক্ষেত্রে 2πc k এগুলো সবই হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র ভিন্ন হবে তার ভর। তাহলে নিউ বার এ এর জন্য মিউ এ, নিউ বার বি এর জন্য মিউ বি। তারপরে এইটাকে একটা দিয়ে একটা ভাগ করলে আমরা যেহেতু সম্পর্ক হচ্ছে এখানে ব্যস্তানুপাতিক, তাই অবশ্যই এটি ঘুরে যাবে, এবং এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোনটির লঘুভর বেশি এবং লঘুভর কোনটির কম। যেটির লঘুভর বেশি সেটির তরঙ্গ সংখ্যার মান কম হবে। সেই অনুযায়ী আমাদের যদি কোনো উদাহরণ দিয়ে প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটির ভারী এবং কোনটি হালকা। তো সেই জন্য নিউবারের মানও হ্রাস বৃদ্ধি হয় সেটাও বোঝা যাবে। ঠিক আছে, একতালীয় দোলক কাকে বলে, এটি কিভাবে দ্বিপারমাণবিক অণুর সাথে তুলনা করা চলে, এটা পড়তে পারো, 17 সালে এসছে। একতালীয় দোলকে, আচ্ছা, একটা দ্বিপারমাণবিক অণুতে যেমন কম্পন এবং কম্পনের মধ্যে সংকোচন এবং প্রসারণ থাকে, ঠিক তেমনি একটা একতালীয় দোলকের মধ্যেও সংকোচন এবং প্রসারণ থাকে, যেটি হচ্ছে হারমোনিক অসিলেটর আমরা বলি, যেটি হুকের সূত্র মেনে চলে। হুকের সূত্র মেনে চলে। এই দোলকের ক্ষেত্রে মধ্যবিন্দুর দুই দিকে দোলক একই রেখায় হয়, এবং দোলকের উপর প্রযুক্ত বল সাম্যবিন্দু হতে বস্তুর দূরত্বের সমানুপাতিক হয়। সাম্যবিন্দু হতে বস্তুর দূরত্বের সমানুপাতিক হয়, এবং সমানুপাতিক হওয়ার কারণে এখানকার কম্পনকারে যে অণুর বন্ধন দৈর্ঘ্য থাকে সেটি পরিবর্তিত হয়ে যায়। কম্পনের সময় একবার অণুর বন্ধন প্রসারিত হয়, যেটাকে আমরা প্রসারণ বলি, এবং আরেকবার কেন্দ্রের দিকে চেপে আসে, যেটাকে আমরা সংকোচন বলি।
তো প্রসারণজনিত দূরত্ব যত বেশি হয় এই বলের পরিমাণও তত বেশি হয়, যা একতালীয় দোলকের বৈশিষ্ট্যের অনুরূপ। সুতরাং বল যত বেশি কাজ করবে প্রসারণজনিত দূরত্ব তত বেশি হবে, এবং এটার সাথে একটি একতালীয় দোলকের বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে মিলে যায়। তাই এজন্য অণুকে আমরা একতালীয় দোলকের সাথে তুলনা করতে পারি। এটা তোমরা শীট থেকে পড়বা যদি কেউ পড়তে চাও। অবলোহিত বর্ণালী কিভাবে সৃষ্টি হয়, একটি কম্পনশীল একতালীয় দোলকের শক্তির সমীকরণ, এটি শীটে সুন্দরভাবে লেখা আছে, এটা শীট থেকে পড়বা। তারপরে সেন্টিমিটার এককে প্রকাশিত, এটাও শীটে সুন্দর করে লেখা আছে কিভাবে 4.12 হয়। এটি একটি অণুর জন্য তখন ওই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগ করে গুণ দিয়ে উপরে দিলে এই মান বসালেই পরে এই 4.12 এই টার্মটা আসে। এটা শীটে আমি পড়িয়েছি খুব সুন্দরভাবে, এটা কুইজের জন্য পড়তে পারো। তারপর একটা গ্রাফ আমি দুইটা গ্রাফ আমি একটা প্রশ্নের শীটে পড়িয়েছিলাম, একটি হারমোনিক অসিলেশনের জন্য এবং একটা হচ্ছে এনহারমোনিক অসিলেশনের জন্য। তো এর মধ্যে এটি হচ্ছে হারমোনিকের জন্য এবং এটি হচ্ছে এনহারমোনিকের জন্য। দুটি যে হারমোনিক অংশ এবং এনহারমোনিক অংশের জন্য যে কার্ভ, সেটি অবশ্যই তোমরা ওখান থেকে ভালো করে পড়বা। এটা আসার মতো একটি প্রশ্ন। একটি দ্বিপারমাণবিক অণুর আবর্তনীয় কম্পনীয় বর্ণালীর পি কিউ আর শাখার উৎপত্তি, এটা মূলত ওই যে আমরা ওপেনহাইমার যে ধারণা সেটার নিরিখে এটাকে আমরা প্রমাণ করেছিলাম। পি কিউ আর তিনটি শাখা কিভাবে তৈরি হয় এটা শীট থেকে পড়বা, একদম অ্যাজ ইট ইজ শীট থেকে পড়বা, সেটা সুন্দর করে গুছিয়ে লেখা আছে। আর ওপেনহাইমার বলেছে যে এখানে মোট শক্তি হইতে হলে আবর্তন ও কম্পন শক্তির যোগফলটাই এর মান হবে। তাই আমরা রোটেশনাল এবং ভাইব্রেশনাল শক্তির মানকে যা হয় সেটাকে যোগ করেছে। এই রোড ভাইব এটা মাইনাস না, শীটেও আছে, এটা কিন্তু মাইনাস না, এটা হাইফেন। কেমন? তবে এই রোটেশনাল ভাইব্রেশনাল দুইটাকে লিখেছে, যোগ করেছে, যোগ করে তারপরে টোটালটা বের করার জন্য ই ডাবল প্রাইম থেকে ই প্রাইমের মান বাদ দিচ্ছে। এটা আমি একদম শীট থেকে প্রবাহী, একদম অ্যাজ ইট ইজ শীট। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। তো একবার +1 জন্য, একবার -1 জন্য, আর একবার 0 জন্য। আমরা জানি +1 যখন হয় তখন 8 ব্রাঞ্চ পাওয়া যায়, -1 জন্য পি ব্রাঞ্চ পাওয়া যায় এবং কিউ ব্রাঞ্চ পাওয়া যায় যখন তাদের পার্থক্যটা 0 হয়। চিত্র সহ দিবা, সেটা চিত্র দেওয়া আছে বা আমি পড়িয়েছি, ওইটা থেকে ভালো করে দিবা। যেমন এখানে যে আর শাখা পাওয়া যাচ্ছে দেখো, তাহলে এইটা 0 থেকে তার যে স্তরে আছে এখান থেকে তার উপরের স্তরের একদম উপরের স্তরে গেছে। তো এই জন্য যেহেতু +1 হয়েছে তাই এটার জন্য আর ব্রাঞ্চ, এখানে যেহেতু -1 হয়েছে, -1 দেখো এটা থেকে এটাতে নেমে আসছে, যে তার ধাপান্তরটা হয়েছে 1 থেকে কোথায়, 0-তে, 1 থেকে 0-তে। তাহলে 1 থেকে 0-তে ধাপান্তর হওয়ার কারণে বুঝতে হবে কি সে -1-এ নেমে আসছে, আর এটা হচ্ছে সমান একই স্তরে ধাপান্তরিত হয়েছে, তাই এটার মান হচ্ছে 0। তো এই শাখাটা ভালো করে পড়বা, আসার চান্স আছে। তারপরে এই চ্যাপ্টারে রয়েছে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন ধরো এখানে মৌলিক ব্যান্ড, ফান্ডামেন্টাল ব্যান্ড, ফার্স্ট অবর্টন ব্যান্ড, হট ব্যান্ড, এগুলো সব আমি পড়িয়েছি এবং শক্তির সমীকরণ সব শীট থেকে পড়িয়েছি। একদম শীট থেকে হুবহু পড়বা, এগুলো সব শীটের অনুরূপ লেখা এখানে যা আছে, ঠিক আছে। এখানে হট ব্যান্ড সম্পর্কে বলা আছে, হট ব্যান্ডটা কি 1 থেকে হয়, আর মৌলিক ব্যান্ডটা 0 থেকে 1 হয়, আর ওভারটন ব্যান্ড 0 থেকে 2 ফার্স্ট ওভারটন, আর 0 থেকে 3 হচ্ছে সেকেন্ড ওভারটন। এই মানগুলি বিভিন্ন বৈশিষ্ট্যের ধারণ করে, এক একটা ধরনের ব্যান্ড এক এক ধরনের বৈশিষ্ট্য ধারণ করে, এবং এক একটা ধরনের ব্যান্ডের জন্য নিম্ন কম্পন স্তর এবং উচ্চ কম্পন স্তরের মানের পার্থক্য আছে। এই পার্থক্যকৃত মানগুলো যদি আমরা এগুলো বিভিন্ন সমীকরণে বসাই তাহলে ভিন্ন ভিন্ন সমীকরণ পাওয়া যায়। একদম শীট থেকে পড়বা, এটা হুবহু শীট। আচ্ছা, এটাও শীটে দেওয়া আছে। মৌলিক ব্যান্ডের তীব্রতা সর্বদা উপসূর ও উষ্ণ ব্যান্ডের তুলনায় বেশি, কারণ মৌলিক ব্যান্ডে তো পপুলেশন বেশি থাকে এবং নিম্ন স্তর থেকে তার সবচেয়ে কাছের যে স্তরটা 1 সেটাতে ধাপান্তরিত হয়। সেক্ষেত্রে অণুর সংখ্যা বেশি থাকে এবং শক্তির যে পার্থক্য এনার্জি গ্যাপ সেটিও কম থাকে। তো এই দুইটাই যখন এখানে ক্লিক করে তখন তার জন্য পাওয়া যে ব্যান্ড সেটি অনেক তীব্র হয় এবং ভালো মানের রেখা পাওয়া যায়। এগুলো সবই শীটে দেওয়া আছে, প্রত্যেকটা অর্থই প্রত্যেকটা ছোট ছোট অংশই শীটে দেওয়া আছে। আচ্ছা, বল ধ্রুবক এবং লঘুবল কিভাবে কম্পন বর্ণালীকে প্রভাবিত করে। বল ধ্রুবক মানে হচ্ছে যে কে, লঘুবল হচ্ছে রিডিউস মাস, যেটাকে আমরা বলতেছি মিউ। তাহলে এই সমীকরণ থেকেই তো আমরা ব্যাখ্যা দিতে পারি, ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট আর এই মিউ দিয়ে আমরা এইটার ব্যাখ্যা দিতে পারবো। সমীকরণ হচ্ছে এইটা। তো এখানে আলাদা আলাদা কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে দেখিয়েছে রিডিউস মাস, তো এখানে M1 এবং M2, এবং একটা অণুর জন্য যে কার্বনের ক্ষেত্রে বলেছে কার্বন কার্বনের ক্ষেত্রে মিউ এর মান আসছে 6। তো এখানে নিউ বারের মান হিসাব করে এটা পেয়েছে। এবার কার্বন হাইড্রোজেন হলে কিন্তু এখানে এই রিডিউস মাসের মান আবার ভিন্ন হবে। দেখো, তার মানে কার্বন হাইড্রোজেন মানে একটা হচ্ছে M1 হচ্ছে কার্বন ধরো, আর M2 হচ্ছে গিয়ে হাইড্রোজেন।
তাহলে কার্বন হচ্ছে গিয়ে 12 আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে 1, তাহলে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 1। এটা দিয়ে হিসাব করে রিডিউস মাস বের করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে নিউ বারের মান হিসাব করে দেখা গেছে হচ্ছে পার্থক্য। তাহলে সিআরডি মানে ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2, হিসাব করে বের করেছে। ঠিক আছে, এগুলো ইজি, একটু কেয়ারফুলি দেখলেই হবে। তারপরে বলছে HCl HBr এর মধ্যে কোনটি উচ্চতর ফ্রিকোয়েন্সির অবলোহিত বিকিরণ শোষণ করবে। এটাও খুব সুন্দরভাবে ভর দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারবো। রিডিউস মাস দিয়ে একটা Cl ক্লোরিন, একটা হচ্ছে ব্রোমিন। তাহলে দুইটার ক্ষেত্রে রিডিউস মাসের মান তো অবশ্যই ভিন্ন হবে, তাই না? এই যে ভরের মান ভিন্ন হবে, ভর ভিন্ন হলে এ নিউ বারের মান অবশ্যই ভিন্ন হয়ে যাবে। সুতরাং যার ভর বেশি তার কিন্তু এই গ্যাপটা কম হবে বা তরঙ্গ সংখ্যার মানটা কম হবে। সেক্ষেত্রে এখান থেকে সুন্দরভাবে ব্যাখ্যাটা দেওয়া যাবে। এরপর সমান্তরাল লম্ব ব্যান্ড দরকার নাই, এটা আমরা বেসিক আইডিয়া থেকে দিতে পারবো যদি এই টাইপের প্রশ্ন আসে। এবং এগুলো কম্পন উপায়ে ছোট মানে ফার্স্ট ইয়ারে H1 ফার্স্ট ইয়ারে আমি এগুলো বের করে শিখেছি, ওই যে ডিগ্রি ফ্রিডম দিয়ে 3-5 বা 3-6 দিয়ে এগুলো করা যাবে। কার্বন ডাইঅক্সাইড থেকে দুটি আয়ার ব্যান্ড পাওয়া যাবে, এটা শীটে খুব সুন্দরভাবে রয়েছে, আমি আলাদাভাবে দেখিয়েছিলাম। কার্বন ডাইঅক্সাইডের মোট কম্পন উপায় হচ্ছে 4টির মধ্যে 2টি হচ্ছে সংকোচন প্রসারণ এবং 2টি হচ্ছে বক্র। এই দুটির মধ্যে একটি হচ্ছে সিমেট্রিক, একটি হচ্ছে অ্যাসিমেট্রিক। যেটি সিমেট্রিক এটি কোনো ডাইপোল মোমেন্ট থাকে না, তাই এটা এনএমআর সক্রিয়, আইআর সক্রিয় হয় না, এই একটা আইআর সক্রিয় হয় একটা। আর বেন্টের যে দুইটা আছে, বেন্টের দুইটা আলাদা হলেও একই মানে এরা তার আইআর মানটাকে প্রদর্শন করে। তার মানে এই দুইটা মিলে একটা রেখা দেয়, আর এই অ্যাসিমেট্রিকের জন্য একটা রেখা পাওয়া যায়। যদিও তার কম্পন উপায় হচ্ছে 4টা, কিন্তু রেখা পাওয়া যায় 2টা। এটা শীটে করা আছে সুন্দরভাবে, ওখান থেকে করবা। তারপরে এটা দরকার নাই, এটা আমরা পড়েছি যে কার্বন ডাইঅক্সাইড ইনফ্রারেড সক্রিয় কিন্তু মাইক্রোওয়েভ নিষ্ক্রিয়। তা আমরা জানি যে ইনফ্রারেড সক্রিয় হইতে হলে তাতে পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকতে হয়। ঠিক আছে, আর মাইক্রোওয়েভের জন্য স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হয়। তো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডে কার্বন হচ্ছে অক্সিজেনের তৈরি করতে বেশি, তাই ডাইপোল মোমেন্টের মান থাকবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সরলরৈখিক যেহেতু লিনিয়ার, তাই সামগ্রিকভাবে অণুর কোনো ডাইপোল মোমেন্ট কিন্তু থাকার কথা না, তাই না? যেহেতু সিমেট্রিক যদি হয়, সামগ্রিকভাবে দুই দিক থেকেই তার ইলেকট্রোনেগেটিভিটি একই অক্সিজেন দ্বারা কি আকর্ষণ করবে, ফলে তাতে কিন্তু সরলরৈখিক অবস্থায় সেটি আইআর সক্রিয় হওয়ার কথা না। বস্তুত অণুটির সাম্যাবস্থায় যদি থাকে, প্রতিসম বা সিমেট্রিকের কথা আমি বলেছি, কারণ এই অবস্থায় এটা আমি মাত্রই বললাম ডাইপোল মোমেন্টের মান তখন কি হবে? শূন্য হবে। কিন্তু যখন বক্রকম্পন ও অপ্রতিসম প্রসারণ হবে তখন তো তার ডাইপোল মোমেন্ট শূন্য হবে না, তখন ডাইপোল মোমেন্ট ইজ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তো এই অবস্থার জন্য সে কিন্তু অপ্রতিসম কম্পনের দুটি সংকুচিত হয়, মান শূন্য না হয়, প্রতিসম সক্রিয় হয়। তার মানে এছাড়া অণুটি বক্র কম্পনের জন্য সামগ্রিক ডাইপোল মোমেন্ট একটি বিশেষ মান থাকে। তার মানে হলো এই জন্য এই কম্পনগুলো অবলোহিত সক্রিয়। তার মানে আইআর যদি সক্রিয় হইতে হয় তাহলে তার ওই 4টা কম্পন উপায়ের মধ্যে 3টা কম্পন উপায় সক্রিয়, আর সিমেট্রিক যেটা আছে এটা নিষ্ক্রিয় কেবল। কেমন? এই যে এটা আছে, তার মানে এই যে এটা হচ্ছে সাম্যাবস্থায়, এটা নিষ্ক্রিয় যেহেতু এটার মান 0, আর বাকি 3টা কিন্তু সক্রিয়। ঠিক আছে, অবলোহিত সক্রিয় কার্বন। কিন্তু কার্বন ডাইঅক্সাইড অণু যদি গ্যাসীয় হলে এতে যে ডাইপোল মোমেন্ট আছে তা অস্থায়ী প্রকৃতির, তথা কার্বন ডাইঅক্সাইড একটি অস্থায়ী ডাইপোল মোমেন্ট বিশিষ্ট অণু। এই কারণে এটি আবর্তন বর্ণালীতে সক্রিয় নয়। আমরা জানি আবর্তন বর্ণালীতে স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হয়, কিন্তু যেহেতু কার্বন ডাইঅক্সাইডের স্থায়ী ডাইপোল মোমেন্ট নাই, তাই এটি আইআর সক্রিয় নয়। মাইক্রোওয়েভ সক্রিয় নয় বা আবর্তন বর্ণালীতে সক্রিয় নয়। এখানে মধ্যে অতটা দরকার নেই, ফার্মি রেজোনেন্সটা পড়বা, এটা শীটে আছে। ফার্মি রেজোনেন্স পড়বা, সঙ্গে আমি পড়িয়েছি, ওখান থেকে পড়বা। ওপেনহেইমার অনুমান এবং এর সীমাবদ্ধতা সম্বন্ধে আলোচনা করে, এটা একবার রিডিং পড়লেই হবে যে দুইটা কম্পন এবং আবর্তন এই দুইটা যোগফলই হচ্ছে ওপেনহেইমারের ধারণা। ওখান থেকে পিকিউআর ব্রাঞ্চের ধারণা আসছে, এই সবই আমরা পড়েছি এখানকার, একদম এই পর্যন্ত পিকিউআর ব্রাঞ্চ একইভাবে পড়ছি। হ্যাঁ, সংশোধন যারা পড়তে পারো, যদি পড়তে না চাও আমি এটা বলবো না পড়ার জন্য। পার্থক্যটাও আমি বলবো অপশনাল, চাইলে পড়তে পারো, না পড়লেও আমার মনে সমস্যা হতে পারে। এটা পড়বা, মাইক্রোওয়েভ ও অবলোহিত বর্ণালীমিতির পার্থক্য বর্ণনা করে। এটা যেহেতু দুইটার বৈশিষ্ট্য আমরা জানি, সংজ্ঞা এবং সীমাবদ্ধতা শর্ত সবগুলোই জানা আছে, তাই আমার মনে হয় এদের পার্থক্যটা পড়া সহজ হবে, এটা পড়বা। আর তেমন কিছু, এই যে ওপেনহেইমার ধারণা একই জিনিস, ওই যে পিকিউআর ব্রাঞ্চ একই, এগুলো আমরা এতক্ষণ পড়েছি, আগেও পড়েছি। পিকিউআর শাখা একই প্রশ্ন,
জিরো পয়েন্ট এনার্জি সংজ্ঞাটা পড়বা শুধু কুইজের জন্য। জিরো পয়েন্ট এনার্জি নিচের কোনটা আইআর সক্রিয় এবং নিষ্ক্রিয়? দেখো এগুলো আমরা ওই যে শর্ত আছে আইআর সক্রিয় হওয়ার জন্য, যে শর্ত আমরা বলেছিলাম যে স্থায়ী ডাইপোল মোমেন্ট বা পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকতে হয়, তাহলে তারা আইআর সক্রিয় হয়। সেই ক্ষেত্রে এই যে আইআর সক্রিয় যারা আছে কার্বন ডাইঅক্সাইড পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট আছে অথবা এগুলোতে সক্রিয় হয়, কারণ হচ্ছে এদের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট আছে। এগুলোর মধ্যে যেহেতু স্থায়ী ডাইপোল মোমেন্ট নাই, তাই এটা আইআর নিষ্ক্রিয়। কেমন? এগুলো হচ্ছে আইআর নিষ্ক্রিয়। তারপরে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। উদাহরণসহ আমরা আইআর বর্ণিত বিভিন্ন প্রকার প্রসারণ ও বাঁকানো কম্পনকে ব্যাখ্যা করব। প্রসারণ আমরা জানি দুই টাইপের হয়, সিমেট্রি এবং অ্যাসিমেট্রি। এটা আমরা শীটেও পড়েছি, প্রতিসম অপ্রতিসম। আর বাঁকানো যেটা বক্র, সেটি আবার 4 প্রকার হয়, আমরা পড়েছিলাম শীট থেকে, সিজারিং, রকিং, ওয়েগিং এবং টুইস্টিং। এগুলো এখান থেকেও পড়তে পারো অথবা শীট থেকে। শীট থেকেই পড়তে বলবো, এখানে একটু সহজ করে উদাহরণ সহ লেখা আছে। এটা পড়তে পারো প্রশ্নটা, ম্যালিক অ্যাসিড কেন ফিউমেরিক অ্যাসিড তুলনায় উচ্চতর তরঙ্গ সংখ্যা আইআর দেখায়? কারণ এই দুইটার মধ্যে একটি হচ্ছে সিস এবং একটি হচ্ছে ট্রান্স। এটি হচ্ছে ট্রান্স এবং এটি হচ্ছে গিয়ে সিস। কেমন? সিস এবং ট্রান্সের ক্ষেত্রে আমরা জানি যে কনজুগেশন প্রভাব কাজ করে এবং তাদের মধ্যে দুইটা গ্রুপ একই পার্শ্বে থাকলে পরে তাদের মধ্যে একটা বিকর্ষণ ঘটে এবং এই বিকর্ষণের ফলে কনজুগেশন প্রভাবটা অকার্যকর হয়ে গিয়ে তার শোষণ যে মান সেটি উচ্চতর ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়। এটা কার ক্ষেত্রে? ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে, যেখানে সিস অবস্থানে যোগে দুইটা গ্রুপ অবস্থান করে। আর ফিউমেরিক অ্যাসিডে বৃহৎ আকারে দুইটা গ্রুপ বিপরীত দিকে থাকে, ফলে তাদের কোনো বিকর্ষণ হয় না, কনজুগেশন প্রভাবটা কার্যকর থাকে এবং তাদের ক্ষেত্রে এরকম মান পাওয়া যায়। এটা দেখতে পারো। এছাড়া এই চ্যাপ্টারে আর তেমন কোনো প্রশ্ন নাই। এগুলো পড়লেই আশা করি মনে হয় চ্যাপ্টারে কভার করবে। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেনে তোমাদের জানতে চাওয়া থাকে বা দুর্বোধ্যতা থাকে বলে মনে হয়, সেটা আমাকে জানাতে পারো, সেটা আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে আমরা অ্যাট এ গ্লান্স 3টা চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো দেখলাম। আগামী দিন আমরা আরেকটি চ্যাপ্টার বা সামনে এনএমআর এবং ইউভি ভিজিবল যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে এতটুকুই থাকবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।